মিনিয়াপলিসে আইসিই এজেন্টের গুলিতে অ্যালেক্স প্রেটি নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল 9:05 দিকে মিনিয়াপলিসে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স 37। তিনি মার্কিন নাগরিক বলেই ধারণা করা হচ্ছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, সহিংস আক্রমণের অভিযোগে এক অবৈধ অভিবাসীকে ধরতে মার্কিন বর্ডার পেট্রোল কর্মকর্তারা একটি সুনির্দিষ্ট অভিযান চালাচ্ছিলেন। তখন এক ব্যক্তি 9 মিলিমিটার আধা স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে হাজির হন। এদিকে চলমান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর অভিবাসন অভিযান বিরোধী বিক্ষোভে জড়ো হয়েছেন বহু মানুষ। আয়োজকরা জানান, এই বিক্ষোভ আইস আউট আন্দোলনের অংশ এবং একে সাধারণ ধর্মঘট বলা হচ্ছে। তাদের দাবি, এই বিক্ষোভে প্রায় 50,000 মানুষ অংশ নিয়েছেন। আয়োজক ও অংশগ্রহণকারীরা জানিয়েছেন, মিনেসোটার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সারাদিন বন্ধ ছিল। চীনের সাথে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে দিলে কানাডার উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে। কার্নি যদি এমনটি মনে করেন, তাহলে তিনি চরমভাবে ভুল করছেন। তিনি আরও বলেছেন, যদি কানাডা চীনের সাথে বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সকল পণ্যে তাৎক্ষণিক 100% শুল্ক আরোপ করা হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত না করে গভর্নর কার্নি হিসেবে অভিহিত করেছেন। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গ সংগঠন হিসেবে অভিহিত করছেন। গাজাকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাপরিকল্পনায় আকাশচুম্বী অট্টালিকা, ডেটা সেন্টার আর পর্যটন নির্ভর প্রকল্প থাকলেও ঠাঁই মেলেনি ফিলিস্তিনিদের। গাজার জন্য এক মহাপরিকল্পনা তুলে ধরেছেন ট্রাম্প প্রশাসন। প্রশ্ন উঠছে, এই পরিকল্পনায় গাজার মানুষের জায়গা কোথায়? বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। সুইজারল্যান্ডের দাভোসে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প প্রশাসনের মাস্টার প্ল্যান প্রকাশিত হয়েছে। পরিকল্পিত শহর, ডেটা সেন্টার, শিল্প কমপ্লেক্স আর পর্যটকদের জন্য ভূমধ্য সাগর জুড়ে সৈকত। এ যেন এক বিলাসী দুনিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার দেখান এআই দিয়ে তৈরি চকচকে ভবনের নকশা। মানচিত্রে দেখা যায় গাজার পুরো উপকূল পর্যটকদের জন্য বরাদ্দ। সৈকত জুড়ে 180টি উঁচু টাওয়ার, ভেতরের অংশে শিল্প এলাকা, আধুনিক উৎপাদন কেন্দ্র, পার্ক ও ক্রীড়া স্থাপনা। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা এখনো ধ্বংসস্তূপে ঢাকা। অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। বাকি অংশে প্রায় 20 লাখ ফিলিস্তিনি গাদাগাদি করে, কেউ তাঁবুতে, কেউ বা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনে। ওয়াশিংটন পোস্ট বলছে, এই মহাপরিকল্পনা গাজার বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। কুশনারের 10টি স্লাইডের মধ্যে মাত্র একটিতে ছিল ফিলিস্তিনি নেতৃত্বের কথা। সেটিও ছিল অস্পষ্ট আরবিতে লেখা বাক্যে। জাতিসংঘের হিসেবে যুদ্ধবিরতির পর গাজায় মানবিক সহায়তা প্রায় 3 গুণ বেড়েছে। দীর্ঘ সময় পর ন্যূনতম ক্যালোরির চাহিদা পূরণ হলেও খাদ্যের উচ্চ মূল্যে অপুষ্টি এখনও বড় সমস্যা। ট্রাম্পের পরিকল্পনায় পুনর্গঠন শুরু করার কথা বলা হয়েছে রাফা থেকে, যে অঞ্চলটি এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। ট্রাম্পের মহা এই পরিকল্পনা ঘিরে উদ্বিগ্ন আরব দেশগুলো। তাদের আশঙ্কা, এতে গাজায় একটি বড় অংশ স্থায়ীভাবে ইসরায়েলের দখলে চলে যেতে পারে। এদিকে গাজা পরিচালনায় ফিলিস্তিনি টেকনোক্রেটদের একটি কমিটি গঠিত হয়েছে, যার নেতৃত্বে প্রকৌশলী আলী সাদ। হামাস বলছে, তারা এই কমিটির কাছে শাসনভার ছাড়তে প্রস্তুত। রাফা ক্রসিং খুলে দেওয়ার প্রস্তুতির কথা জানানো হয়েছে, তবে ইসরায়েলের চূড়ান্ত সম্মতি এখনো মেলেনি। সবচেয়ে বড় অনিশ্চয়তা গাজা পুনর্গঠনের অর্থায়ন নিয়েই। কুশনার ব্যয়ের নির্দিষ্ট হিসাব দেননি। আরব দেশগুলোর হিসেবে খরচ প্রায় 53 বিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘ বলছে তা বেড়ে 70 বিলিয়ন ডলারে ছাড়াতে পারে। এর মধ্যেই যুদ্ধবিরতির পরও থামেনি সহিংসতা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত নিহত হয়েছেন 450-র বেশি ফিলিস্তিনি।
আকাশচুম্বী ভবনের স্বপ্ন আর বাস্তব ধ্বংসস্তূপ, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে গাজা। গাজার মানুষের জন্য কোনো পুনর্বাসন পরিকল্পনার বাইরে গিয়ে কাদের জন্য এই মহাযজ্ঞ, আর কারাই বা পাবে এর সুবিধা, তার কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। আর শেষ পর্যন্ত হামাস কতটা ছাড় দেবে তারও নিশ্চয়তা নেই। এসব টানাপোড়েনে বরাবরের মতোই বলি হচ্ছে গাজার সাধারণ মানুষ। আরাফাত ইসলাম, ৭১। ফিলিস্তিনের গাজার অন্তর্বর্তী প্রশাসন তদারকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যোগ দেবে না স্পেন। দেশটি বলছে এই সিদ্ধান্ত বহুপক্ষীয় এবং জাতিসংঘ পরিচালিত ব্যবস্থার উপর দেশটির বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ। বৃহস্পতিবার রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। পেদ্রো বলেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ এবং বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি মাদ্রিদে থাকা প্রতিশ্রুতি শান্তি পর্ষদে স্পেনের সাড়া না দেওয়ার মূল কারণ। এছাড়া এই উদ্যোগে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ওয়াশিংটন জানিয়েছে, এই পর্ষদ গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা সুসংগঠিত করা এবং যেসব এলাকায় যুদ্ধ শেষ হয়েছে সেখানে পুনর্গঠনের কাজ সমন্বয় করবে। গাজায় ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনার এটি একটি অংশ। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের 2 শিশু নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও এই হামলাকে নতুন করে চুক্তি লঙ্ঘনের ঘটনা হিসেবে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। গাজার চিকিৎসা সূত্র জানায়, শনিবার কামাল আদওয়ান হাসপাতালের কাছে জ্বালানি কাঠ সংগ্রহ করছিল এমন বেসামরিক মানুষের ওপর ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই 2 শিশু প্রাণ হারায়। তীব্র জ্বালানি সংকটের কারণে শীতের এই সময়ে অনেক ফিলিস্তিনি বিকল্প জ্বালানি খুঁজতে বাধ্য হচ্ছেন। রাতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। অস্থায়ী তাঁবুতে বসবাসকারী মানুষরা প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যে কার্যত কোনো সুরক্ষা পাচ্ছেন না। বেশিরভাগ আশ্রয় কেন্দ্র পাতলা ত্রিপল ও প্লাস্টিক শীট দিয়ে তৈরি। এদিকে ইসরায়েল প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন তাঁবু, অস্থায়ী ঘর বা তাঁবু মেরামতের উপকরণ গাজায় প্রবেশে বাধা দিচ্ছে বা সীমিত করছে বলে অভিযোগ উঠেছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি ট্রলারে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবারের এই অভিযানে 2 জন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানের বিস্তারিত মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সাদের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এই হামলা পরিচালনা করে। তারা জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত একটি নৌযান লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। মার্কিন কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, সাউদার্ন কমান্ডের কাছ থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে বেঁচে যাওয়া একজনকে উদ্ধারের কাজ শুরু করেছে। মাদক চোরাচালান বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শুরু করা অপারেশন সাউদার্ন স্পিয়ারের অধীনে এ পর্যন্ত অন্তত 117 জন নিহত হয়েছে। তবে গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে হামলার গতি কিছুটা ধীর লক্ষ্য করা গেছে। ইউক্রেনের 2 বৃহত্তম শহর কিয়েভ ও উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 15 জন। স্থানীয় সময় শনিবার ভোরে চালানো এসব হামলায় কিয়েভে 4 জন এবং খার্কিভে 11 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এ সময় শহর দুটির বিভিন্ন আবাসিক এলাকায় অগ্নিকাণ্ড ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। কিয়েভে মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েন, রাজধানীতে আহত 4 জনের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, দিনিপ্রো নদীর 2 পারে অবস্থিত কিয়েভের অন্তত 2টি জেলায় হামলা হয়েছে। টেলিগ্রামে দেয়া এক বার্তায় ক্লিচকো লেখেন, কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এটিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে। হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুটোই ব্যবহার করেছে রুশ বাহিনী। এর আগেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শত শত আবাসিক ভবনে বিদ্যুৎ ও তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। চলমান যুদ্ধের চাপ আর তীব্র শৈত্যপ্রবাহ, এই 2 সংকটের মাঝেও জীবন থেমে নেই ইউক্রেনের বন্দরনগরী ওডেসায়। হিমাঙ্কের নিচে তাপমাত্রা আর হাড় কাঁপানো বাতাস উপেক্ষা করে জমে যাওয়া সমুদ্র তটে আনন্দের মুহূর্ত খুঁজে নিচ্ছেন শহরের বাসিন্দারা। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে।
যুদ্ধের ছায়া, বিদ্যুৎহীন অন্ধকার আর কনকনে শীত, সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসার বাসিন্দারা খুঁজছেন একটু স্বস্তি। হাড় কাঁপানো বাতাস আর হিমাঙ্করের নিচে তাপমাত্রার মধ্যেও বহু মানুষ শহরে জমে যাওয়া সমুদ্র তটে ভিড় করেন একটু আনন্দের জন্য। অস্বাভাবিক এই শৈত্যপ্রবাহের পাশাপাশি রুশ হামলার কারণে ওডেসায় দিনের বেলা তো নামে অন্ধকার। তবুও পরিবারের সদস্যদের নিয়ে শিশুরা মেতে ওঠে বরফে জমে যাওয়া পিয়ারে। কেউ খাবার ছুঁড়ে দিচ্ছে সিগাল পাখিদের, কেউ জমে যাওয়া পার্কের লেকে করছে স্কেটিং। তবে শহরটির বাসিন্দারা বলছেন গত বছর এমন তীব্র শীত দেখেননি তারা। আমার মনে হয় এবছর শীত অনেক বেশি, এবার চোখে পড়ার মতো তুষার দেখা যাচ্ছে। এদিকে আবহাওয়াবিদরা জমে যাওয়া প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যে মুগ্ধ হলেও বাসিন্দাদের সতর্ক করেন তীব্র বাতাসের বিষয়। বাতাসের কারণে শীত বেশি লাগছে। মাত্র 10 মিনিটেই হাত জমে যাচ্ছে। দেখেন আমার হাতের অবস্থা। চলমান যুদ্ধ আর প্রতিকূল আবহাওয়ার মধ্যে ওড়িশার মানুষ প্রমাণ করেছেন সংকটের মাঝেও জীবনের আনন্দ খুঁজে নিতে জানেন তারা। কনকনে ঠান্ডার মধ্যেও বরফে ঢাকা সমুদ্র তটে হাসি আর খেলায় মেতে উঠেছে সবাই। নাহিদা রিন্থি, ৭১। ভয়াবহ তুষার ঝড় ও তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাস থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলীয় নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২,০০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই শীতকালীন ঝড় দেশটির জনজীবনকে চরমভাবে ব্যাহত করছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই ঝড়ে দেশটির ২০ কোটিরও বেশি মানুষ ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা। বিস্তারিত রিপোর্টে। শক্তিশালী শীত ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা এবং আশেপাশের অঙ্গরাজ্যগুলোতে চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকেই নর্থ ওয়েস্ট টেক্সাস এবং ওকলাহোমা সিটিতে শুরু হয় ভারী তুষারপাত। বরফে ঢেকে যায় সড়ক, বন্ধ হয়ে পড়ে যান চলাচল। কানাডা থেকে ধেয়ে আসা আর্কটিক ঠান্ডা বাতাসের প্রভাবে সৃষ্ট এই ঝড় দক্ষিণ রকি অঞ্চল থেকে শুরু করে পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ১৮টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অনেক এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও সরকারি দপ্তর। বাসিন্দারা প্রস্তুতি নিতে শুরু করেছেন ভয়াবহ ঠান্ডা আর সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের জন্য। আমরা খাবার আর পানির মজুত করছি। বিদ্যুৎ চলে গেলে যেন কয়েকদিন টিকে থাকা যায় সেটার প্রস্তুতি নিচ্ছি। রাস্তাঘাট খুবই পিচ্ছিল, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এমন ঠান্ডা এখানে সচরাচর দেখা যায় না। হিটার, ব্যাটারি আর প্রয়োজনীয় সামগ্রী কিনছে সবাই। ঝড় কতদিন চলবে সেটা নিয়েই সবাই চিন্তিত। এছাড়া দেশ জুড়ে ৮,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী শনিবার ৩,৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। আবহাওয়াবিদদের মতে বরফ জমে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তা কোনো শক্তিশালী হারিকেনের চেয়ে কম নয়। ডাকোটা এবং মিনেসোটায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে -৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। লুইজিনিয়া, মিসিসিপি এবং টেনেসি অঙ্গরাজ্যগুলোতে পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জয়তি সরওয়ার, ৭১। আফগানিস্তানে তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। গত ৩ দিনে দেশটিতে প্রাকৃতিক এই দুর্যোগে আরও ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ৪৫৮টি ঘর আংশিক বা পুরোপুরি ধসে গেছে। তবে এই দুর্যোগে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে হতাহতের এই ঘটনা ঘটেছে। ভারী তুষারপাতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ ও রাজধানী কাবুলে গত কয়েকদিনে সড়ক দুর্ঘটনাও ঘটেছে। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।